হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমরা আজকে একটা নতুন একটা চ্যাপ্টার নিয়ে কথা বলবো। এটা অবশ্যই যেটা আমাদের ফার্স্ট যে এক্সামটা হবে, যে সিলেবাসটা, যে মানে চ্যাপ্টারটা ফার্স্ট এক্সামে থাকবে, সেই চ্যাপ্টারটাকে আমরা অগ্রাধিকার দেবো। আমি তোমার আদবজি ক্যান্টনমেন্ট, বিসিআইসি এবং অন্যান্য যে কলেজগুলো ছিল ওই কলেজগুলো আমি দেখছি, কোন চ্যাপ্টারটাকে অগ্রাধিকার বেশি দিচ্ছে মানে প্রথম এক্সামের ক্ষেত্রে। সেক্ষেত্রে গুণগত রসায়নের পর আমরা পরিমাণগত রসায়ন, এই অংশটা নিয়ে আমরা আলোচনা করব। এখন আমরা আলোচনা করব, এটা হচ্ছে কেমিস্ট্রির সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টার। এটা অনেক কলেজেই তোমার কি হবে, এটা তোমার প্রথম এক্সামে এই চ্যাপ্টারটা তোমার অনেক কলেজেই থাকবে। এখানে আমরা চ্যাপ্টার পুরো কমপ্লিট না করে 50% খুব তাড়াতাড়ি এখন শেষ করতে হবে, কারণ কলেজে হয়তোবা তোমার আগামী সপ্তাহ থেকে আমার হয়তোবা অনেক কলেজে তোমার অনলাইন ক্লাস শুরু হতে পারে। অনলাইন ক্লাস শুরু হওয়া মানে ক্লাস যেভাবেই হোক না কেন এক্সামটা তারা নেবে, যদিও এটা অনলাইন এক্সাম হবে, কিন্তু তোমার তো একটা প্রিপারেশন লাগবে, তোমার একটা প্রস্তুতি লাগবে। এই জন্য আমরা খুব ফাস্ট এবং যেদিনেরটা সেদিন তুমি লেকচারটা করার ট্রাই করবে, এটা তোমার জন্যই ভালো হবে। ওকে, আমরা লেকচার শুরু করব। আজকে আলোচনাটা হবে লেকচার 44। এটা হবে রসায়ন দ্বিতীয় পত্র। আমি একদম পুরো প্রথম থেকে লিখতেছি, রসায়ন দ্বিতীয় পত্র। এটা হচ্ছে তৃতীয় অধ্যায়। এটা হচ্ছে তৃতীয় অধ্যায়। চ্যাপ্টারের নাম হচ্ছে পরিমাণগত রসায়ন। পরিমাণগত রসায়ন চ্যাপ্টারের নাম হচ্ছে কি? পরিমাণগত রসায়ন, যাকে আমরা ইংরেজিতে বলি কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি। এটাকে আমরা কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি। এর আগে আমরা আলোচনা করছিলাম কি? কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। একটা যৌগের কোয়ালিটি নিয়ে, গুণগত মান নিয়ে আমরা আলোচনা করছি। এখন আমরা আলোচনা করব কি? একটা যৌগে বিদ্যমান যে উপাদানগুলো আছে তার পরিমাণ নিয়ে আলোচনা করব। ওই যৌগের বিশুদ্ধতার পরিমাণ নিয়ে আলোচনা করব। একটা বিক্রিয়ায় উৎপন্ন পদার্থের পরিমাণ নিয়ে আমরা আলোচনা করব। একটা বিক্রিয়ায় বিক্রিয়কের আমরা পরিমাণ নিয়ে আলোচনা করব। রসায়নের যে শাখায় একটা যৌগে বিদ্যমান উপাদানগুলোর পরিমাণ, সঠিক পরিমাণ, যৌগটার বিশুদ্ধতার পরিমাণ, রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদের পরিমাণ, যে শাখাটা আলোচনা করা হয় তাকেই আমরা কি বলবো বলতো? পরিমাণগত রসায়ন। তাহলে আমি যদি পরিমাণগত রসায়নের বা কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি যদি ডেফিনিশন দিতে চাই, তাহলে আমরা বলতে পারি কি? রসায়নের যে শাখায় যৌগে বিদ্যমান উপাদান সমূহের সঠিক পরিমাণ, তারপর হচ্ছে যৌগের বিশুদ্ধতার পরিমাণ, রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদের পরিমাণ, নিয়ে আলোচনা করা হয়। তাকে পরিমাণগত রসায়ন বলে। তাহলে এই পর্যন্ত আমাদের বোঝানোর কিছু নেই। এই চ্যাপ্টারে মূলত পরিমাণ, ক্যালকুলেশন বেশি থাকবে, ম্যাথমেটিক্যাল টার্ম বেশি থাকবে। এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব। এটা উঠাই না।
অ্যাটেনশন, তুমি এটা দেখো, এখন যারা আগে ফাঁকি ঝুঁকি দিচ্ছ, হ্যাঁ, এক্সট্রা টাইম কাটাইছো, এখন আর এক্সট্রা টাইম কাটায়, তাহলে তুমি এই পড়া জীবনেও তুমি মেকআপ করতে পারবে না, হ্যাঁ, তোমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে এই পড়াটা ই করে। তুমি এটা দেখো, আমরা জানি যে এক ডজন, আমি একবারে বেসিক থেকে শুরু করব, হ্যাঁ, এই চ্যাপ্টারে একবার ইনিশিয়াল যে তোমার টপিক গুলো আছে সেই টপিক থেকে কোনো টপিকই ইগনোর করতেছি না। আমি যদি এক ডজন বলি তখন আমরা, বা এক হালি যদি বলি তাহলে আমরা বলি কি চারটা। তাহলে আমরা যদি এক ডজন বলি তাহলে আমরা বলি কি 20। এক ডজন তো 20টা না, সরি, এক ডজন কি তোমার 12টা। আমরা যদি এক কুড়ি বলি তাহলে এটাকে আমরা কি বলি? দেখো এই শব্দ হালি, ডজন, কুড়ি এগুলো দ্বারা কি মূলত একটা সংখ্যা ইন্ডিকেট করে। কোন একটা ব্যাগের থলিতে যদি 4টা যদি মনে কর বল থাকে তাহলে আমরা বলি এক হালি, 12টা থাকলে আমরা বলবো কি এক ডজন, 20টা থাকলে আমরা এটাকে বলবো কি এক। যেমন এই শব্দগুলো দ্বারা দেখা যেত নাকি, এই শব্দগুলো দ্বারা যেমন সংখ্যা ইন্ডিকেট করে, ঠিক তোমার মূল একটা শব্দ এটা দ্বারাও তোমার কি কি ইন্ডিকেট করে? সংখ্যা। বাট এই সংখ্যাটা অনেক একটা বড় একটা সংখ্যা, এই সংখ্যাটা কি অনেক বড় একটা কি তোমার সংখ্যা। আমাদের যদি তোমার ভিডিও কি ক্লিয়ার দেখা যায় নাকি না বেজে যায় কোনটা? এটা দেখো, এই সংখ্যাটা একটা বড় একটা সংখ্যা ইন্ডিকেট করে। তুমি যদি একটা মানুষ তার জন্মের পর, মানে সে জন্মগ্রহণ করার পর এতটা বল যদি সে কাউন্ট করে, সে সারা জীবনে তার হোল লাইফে সে কিছুই করবে না, সে বল কাউন্ট করবে, তারপর এতটা বল কাউন্ট করে সে মৃত্যুবরণ করতে পারবে না। এটা এত বড় একটা বিগ নাম্বার। এতটা যদি তোমার বস্তু আমরা যদি একত্রিত করি, এতটা যদি মনে করো ফুটবল আমরা যদি একত্রিত করি, তাহলে ওই ফুটবল গুলো যে আয়তনটা দখল করে সেটা পৃথিবীর আয়তনের তুলনায় কয়েক গুণ বড়। তার মানে এই নাম্বারটা কি অনেক বড় একটা নাম্বারকে তোমার কি করে বলতো? ইন্ডিকেট করে। তাহলে আমি বলতে পারি কি এক মোল কি কোন পদার্থের যে পরিমাণে এতটা কণা বিদ্যমান থাকবে তাকে আমরা বলবো কি এক মোল। কণা বলতে কি বোঝানো হবে? সেটা হতে পারে অণু, সেটা হতে পারে পরমাণু, সেটা হতে পারে আয়ন, সেটা হতে পারে ইলেকট্রন, সেটা হতে পারে প্রোটন, সেটা হতে পারে নিউট্রন, এগুলোকে আমরা বলি কণা। তাহলে আমি যদি এক মোলের যদি সংজ্ঞা দিতে চাই, মোলের সংজ্ঞা, তাহলে আমি কি বলতে পারি? কোন পদার্থের যে পরিমাণে, কোন পদার্থের যে পরিমাণে, যে পরিমাণে 6.023 ইনটু 10⁻23 এতটি কণা বিদ্যমান থাকে তাকে ওই পদার্থের এটাকে মোল বা এক মোল বলা হয়। মোলের ডেফিনিশনটাই হচ্ছে কয় মোলের জন্য? এক মোলের জন্য। এটা তুমি 9 টেনও পড়ে আসছো, হ্যাঁ, তাকে ওই পদার্থের মোল বা এক মোল বলে। তুমি একটু দেখো, আমরা যদি মনে করো এখানে যদি যেমন দিতে চাই, এটা খুব ক্যালকুলেশন ক্লাস মিস করলে তুমি কোনো ম্যাথ বুঝবে না। প্রথম দিকে একটু রিলেটেড তুমি একটু বুঝবা, পরে আর কিছুই বুঝবা না তুমি, হ্যাঁ। এখানে কি তোমার, আমরা যদি মনে করো এক মোল, আমরা যদি এক মোল হাইড্রোজেন পরমাণু যদি কনসিডার করি, আমরা বলছি যে মোলটাকে আমরা সংখ্যার মাধ্যমে রিপ্রেজেন্ট করতেছি। তাহলে এই মোলটাকে যদি আমি সংখ্যার মাধ্যমে রিপ্রেজেন্ট করি, 1 মোলকে আমি যদি সংখ্যায় যদি ভাঙাই তাহলে 6.023 10 টু দি পাওয়ার কত? 23। আমি যদি ডলারকে যদি টাকায় কনভার্ট করি তাহলে অবশ্যই তোমার 80 টাকা বা 88 টাকা এরকম কিছু বলতে হবে। মোলটাকে যদি সংখ্যায় আমি যদি কনভার্ট করি তাহলে এতটা। এক মোল হাইড্রোজেন পরমাণু সমান সমান এতটা হাইড্রোজেন পরমাণু তোমার ইন্ডিকেট করবে, এতটা হাইড্রোজেন পরমাণু থাকবে। তুমি দেখো, আমরা যদি তোমার এক মোল, এখানে যদি আমরা এক মোল
হাইড্রোজেন পরমাণু না হলে হাইড্রোজেন যদি অণু হতো, হাইড্রোজেন অণু হতো, তাহলে কি হবে, মোলকে আমরা কি সংখ্যায় রিপ্লেস করব। তাহলে এটাকে আমরা কি বলবো, 6.023 10 টু দি পাওয়ার 23 এতটা H2O। অর্থাৎ পরমাণু থাকলে পরমাণু, অণু থাকলে অণু, আয়ন থাকলে কি হবে, তোমার আয়ন হবে। আমি যদি বলি 1 মোল, আমরা যদি তোমার 1 মোল H+ আয়ন যদি বলি, H+ আয়ন, এটাকে আমরা যদি সংখ্যায় যদি রিপ্লেস করি, তাহলে এটাকে আমরা বলতে পারি কি 6.023 10 টু দি পাওয়ার 23 এতটা কি তোমার H+ আয়ন, এতটা H+, এটা বলবো। তুমি দেখো এই পর্যন্ত তুমি বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টসে জানাও, একটু তাড়াতাড়ি বলবো, ভিডিও বেজে যাচ্ছে না। একটু 1 সেকেন্ড ওয়েট করো। খুবই ডিসগাস্টিং। আচ্ছা একটু ওয়েট করো, আমরা আমাদের নেটের লাইনটা একটু চেঞ্জ করে নিই। একটু ওয়েট করো, আমার সাথে দেখো, হ্যাঁ একটু অফ হয়ে যাবে কিন্তু, হ্যাঁ একটু ওয়েট। এটা কাজ না করলে কি করবো বলো, একবারে হেল্পলেস হয়ে যায়। এখন তোমরা একটু বলো, হ্যাঁ এখন ক্লিয়ার আসতেছে কিনা একটু দেখো তো। তোমার টায়ার্ড হয়ে গেছে বুঝছো, নেটের লাইন ই করতে করতে একবারে টায়ার্ড। এখন ক্লিয়ার কিনা দেখো। ওকে একটু দেখো, তাও আমি যাই না, এটা একদম ভালো মানের নেট, টাকা দিয়ে কিনে এটা ই করলাম। এখন যদি হয় একবার ব্যাড লাগ, কিছু করতে পারবো না, বলো। হবে হবে, একটু মিম একটু ওয়েট করো, একটু ওয়েট করো, হয়ে যাবে। হ্যাঁ অ্যাটেনশন সবাই একটু দেখো, আমি যদি কথাটাকে একটু রিপিট করি, হ্যাঁ যেহেতু তোমরা ই হয়ে গেছে, আমরা যদি এটার উদাহরণ দিতে চাই, 1 মোল হাইড্রোজেন পরমাণু আমরা যদি এই মোলটাকে যদি সংখ্যায় রিপ্লেস করি, তাহলে আমি বলতে পারি এতটা হাইড্রোজেন পরমাণু। আমি যদি বলি 1 মোল হাইড্রোজেন অণু, মোলটাকে আমি যদি সংখ্যায় রিপ্লেস করি তাহলে এতটা হাইড্রোজেন অণু। আমি বলতে পারি H+ আয়ন, মোলটাকে আমরা সংখ্যায় রিপ্লেস করলে এতটা H+ আয়ন। তুমি যদি বলো $1, তাহলে তোমাকে বলতে হবে, টাকায় যদি বলো তাহলে 80 টাকা বা 80 টাকা যেটাই হোক না কেন, আর মোলটাকে যখন তুমি সংখ্যায় বলবো তখন এই বিগ নাম্বারটা এখানে বসাই দিতে হবে। দেখো কারো কোনো ডাউট আছে কিনা আমাকে একটু বলো, কারো কোনো ডাউট আছে কিনা। এটা ডাউট থাকার কথা না।
এখানে কণা বলতে আমরা কাদেরকে বুঝাবো? ঠিক আছে, নিচে হবে এই লেখাটা, নিচে লিখবা কণা বলতে, কণা বলতে অণু, পরমাণু, আয়ন, ইলেকট্রন, আয়ন ইলেকট্রন ইত্যাদিকে নির্দেশ করে, ইত্যাদিকে নির্দেশ করে, এগুলোকে নির্দেশ করে। তুমি দেখো এই বিগ নাম্বারটাকে আমরা কি বলি? তোমার অ্যাভোগাড্রো সংখ্যা। এটা আবিষ্কারককে বিজ্ঞানী অ্যাভোগাড্রো। তাহলে আমরা এই বিগ নাম্বারটাকে 10⁻23 সংখ্যাটিকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে, অ্যাভোগাড্রো সংখ্যা বলে। আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যাকে এনএ দ্বারা রিপ্রেজেন্ট করে। এটা অনেক জায়গায় দরকার হবে, এই কারণে এই সিম্বলটা আমরা দিয়ে লিখে দেব। অ্যাভোগাড্রো সংখ্যাকে তোমার এনএ, এ মানে অ্যাভোগাড্রো আর এন মানে কি? নাম্বার। হ্যাঁ, অ্যাভোগাড্রো সংখ্যা বলে। তো দেখো অ্যাভোগাড্রো সংখ্যাকে এনএ দ্বারা প্রকাশ করা হয়, এনএ দ্বারা প্রকাশ করা হয়, যেখানে এনএ ইকুয়াল টু এটা দ্বারা ইন্ডিকেট করে অ্যাভোগাড্রো, অ্যাভোগাড্রোস এন মানে ইন্ডিকেট করে নাম্বার, অ্যাভোগাড্রোস নাম্বার অথবা অ্যাভোগাড্রো নাম্বার ইন্ডিকেট করে। অনেক জায়গায় বিগ নাম্বারের রিপ্লেসে এনএ শুধুমাত্র ব্যবহার করা হয়। এখন দেখো আমরা এখন শিখব মোলার ভর। আমরা এখন শিখব কোনটা? মোলার ভর। সব সময় মনে করবা কেমিস্ট্রিতে যদি মোলার কথা যদি থাকে, আগে যদি কোনো শব্দ না থাকে, যেমন আগে থাকতে পারে সেমি মোলার, ডেসিমোলার, মিলিমোলার, এরকম থাকতে পারে। যদি তোমার শুধু মোলার থাকে, আগে কোনো যদি শব্দ না থাকে, তাহলে অলওয়েজ তুমি বুঝবা এই মোলার দ্বারা এক মোলকে ইন্ডিকেট করে। কয় মোলকে ইন্ডিকেট করবে? তাহলে মোলার ভর কি? এক মোল পদার্থের ভর কি আমরা কি বলবো? মোলার ভর। যদি এটা ডেসি, সেমি, মিলি, মাইক্রো এরকম কিছু যদি না থাকে, সেন্টি কোনো শব্দ না থাকে, শুধু থাকলে মোলার ভর, তাহলে এক মোল পদার্থের ভরকে মোলার ভর। আমাকে যদি বলে মোলার আয়তন, তাহলে তুমি বলবা কি এক মোল পদার্থের আয়তনটা কি? তোমার বলা হবে কি? মোলার আয়তন। তখন কিন্তু সেমি মোলার আয়তনকে বলা যাবে না। সেমি মোলার আয়তন যদি বলে তখন আর এক মোল বলা যাবে না, তখন অন্য কিছু আমরা ব্যবহার করব। তাহলে মোলার ভর কি? এক মোল পদার্থের ভরকে, এক মোল পদার্থের ভরকে তোমার কি ভর বলে? মোলার ভর বলে। মোলার ভর তোমার বলে। এখন মোলার ভরকে দুই ভাবে রিপ্রেজেন্ট করে, একটা হচ্ছে গ্রাম আণবিক ভরে, একটা হচ্ছে গ্রাম পারমাণবিক ভরে। সেই জিনিসটা আমরা দেখব, এ পর্যন্ত উঠাই না। হ্যাঁ, সেই জিনিসটা আমরা দেখব। তুমি দেখো আমরা মোলার ভরের এখন ক্যালকুলেশনটা করব। মোলার ভরের হিসাবটা আমরা দুই ভাবে করি। এক মোল পদার্থের ভরের হিসাবটা মোলার ভর, এটা আমরা দুই ভাবে করি। একটা হচ্ছে গ্রাম পারমাণবিক ভরের, একটা হচ্ছে কি তোমার গ্রাম পারমাণবিক ভরে।
পারমাণবিক ভর। আরেকভাবে এটার হিসাবটা করা হয় গ্রাম আণবিক ভর। গ্রাম আণবিক ভর। এখন তুমি মোলার ভরের এই গ্রাম পারমাণবিক ভরের মাধ্যমে কখন হিসাব করবা আর গ্রাম আণবিক ভরের মাধ্যমে কখন এটা হিসাব করবা, এটা ডিপেন্ড করবে পদার্থটা আসলে কোন ফর্মে আছে। যদি পদার্থটি পরমাণু রূপে যদি থাকে, পরমাণু রূপে থাকে, অ্যাটম ফর্মে যদি থাকে, তখন তার মোলার ভরের হিসাবটা আসবে কি গ্রাম পারমাণবিক ভর। আর যদি তোমার পদার্থটা অণু ফর্মে থাকে, অণু ফর্মে বা অণু রূপে থাকে, তাহলে ওই পদার্থের মোলার ভরের হিসাবটা হবে কি গ্রাম আণবিক ভরে। তার মানে এই মোলার ভরের হিসাবটা তোমার দুই ভাবে হবে, একটা গ্রাম পারমাণবিক ভর, একটা হচ্ছে কি গ্রাম আণবিক ভর। এটা ডিপেন্ড করবে পদার্থের উপর, এটা কি পরমাণু ফর্মে আছে নাকি অণু ফর্মে। পরমাণু ফর্মে থাকলে পারমাণবিক ভরের মাধ্যমে মোলার ভরের হিসাব আসবে, আর যদি অণু ফর্মে থাকে আণবিক ভরের মাধ্যমে মোলার ভরের হিসাব আসবে। এখন দেখো এটা আমি যদি যেমন দিতে চাই, তুমি মনে করো এই রুমের মধ্যে আমি নিষ্ক্রিয় গ্যাস ছেড়ে দিলাম। আমরা জানি নিষ্ক্রিয় গ্যাসগুলো নিষ্ক্রিয়, একটা পরমাণু আরেকটা পরমাণুর সাথে কখনো যুক্ত হবে না। তাহলে কি হবে, এরা অলওয়েজ পরমাণু ফর্মে কি করবে অবস্থান করবে। এরা অলওয়েজ কোন ফর্মে অবস্থান করবে, পরমাণু ফর্মে অবস্থান করবে। আমরা যখন হিলিয়ামের বা কার্বন সি কার্বনের আমরা যখন বা হিলিয়ামের আমরা যখন মোলার ভরটা হিসাব করতে যাব, সেটা করতে হবে গ্রাম পারমাণবিক ভর। তুমি দেখো আমরা যদি এখানে ক্লোরিন গ্যাস যদি ছেড়ে দিই, ক্লোরিন অনেক সক্রিয় একটা পরমাণু, এই পরমাণুটা কখনো এককভাবে থাকে না, একটা পরমাণু আরেকটা পরমাণুর সাথে যুক্ত আকারে থাকে। তুমি জানো সিএলটা অলওয়েজ Cl2 ফর্মে থাকে। সিএলটা হচ্ছে কি তোমার পরমাণু আর Cl2 হচ্ছে কি অণু, কারণ এখানে দুটো পরমাণু মিলেই একটা কি হয় বলতো অণু গঠিত হয়। তুমি অণু কি পরমাণু কি এগুলো তুমি 9 জানো। তাহলে তুমি যদি এই রুমের ভিতরে যদি Cl বা ক্লোরিন গ্যাসকে তুমি ছেড়ে দাও, তাহলে ক্লোরিন পরমাণুগুলো কখনো এককভাবে থাকবে না, তাদের ক্লোরিন পরমাণু হিসেবে তার এক্সিস্টেন্স থাকবে না, তার অণু ফর্মে তার অলওয়েজ কি থাকবে এক্সিস্টেন্সটা থাকবে। তাই এক্সিস্টেন্সটা যদি অণু ফর্মে থাকে, তাহলে এটা কি Cl, এটা কি এই একটা Cl এই আরেকটা Cl, এই একটা Cl এই Cl, এভাবে অণু ফর্মে এটা কি করবে অবস্থান করবে। এখন আমি যদি ক্লোরিনের যদি মোলার ভর হিসাব করতে চাই, তাহলে করতে হবে কি তার গ্রাম আণবিক ভর। তাহলে করতে হবে কি গ্রাম। দেখো এই পর্যন্ত তুমি বুঝতে পারছো কিনা সেটা আমাকে একটু বলো কমেন্টসে। ওকে, এখন একটু দেখো আমরা গ্রাম পারমাণবিক ভর এটা হিসাব করব কত মোলের জন্য। এটা কি মোলার ভর হচ্ছে এক ধরনের গ্রাম পারমাণবিক ভর, মোলার ভর হচ্ছে এক ধরনের গ্রাম। এটার হিসাবটা যদি 1 মোলের জন্য হয়, তাহলে ভাই এটার হিসাবটা কয় মোলের জন্য হবে 1 মোলের জন্য। তাহলে এটার হিসাবটা কয় মোলের জন্য হবে 1 মোলের জন্য। আমি কোন পদার্থের গ্রাম আণবিক ভরকে কয় মোল বলতে পারি 1 মোল। আমি কোন পদার্থের গ্রাম পারমাণবিক ভরকে কত বলতে পারি 1 মোল। আমরা কোন পদার্থের গ্রাম আণবিক ভরকে আমরা কত বলতে পারি 1 মোল, কারণ মোলার ভরটা 1 মোলের জন্য ক্যালকুলেশন করা হয়। আর মোলার ভরকে তোমার কি হিসাবটা কয় ভাগে হয় 2 ভাগে।
এটাও মোলার ভর, এটাও মোলার ভর। এটা যদি 1 মোলের জন্য হয়, এটাও 1 মোলের জন্য হবে, এটাও 1 মোলের জন্য হবে। তাহলে কোন পদার্থের গ্রাম পারমাণবিক ভর যদি পদার্থটা পরমাণু ফর্মে থাকে, তাকে ওই পদার্থের কি বলা হবে? আর কোন পদার্থের গ্রাম আণবিক ভর যদি বলি, সেটাকেও বলা হবে কি? 1 মোল। এটাকে আমরা বলি পরমাণুর জন্য, এটাকে আমরা বলি কি? অণুর জন্য। এখন দেখো, আমরা কিন্তু এর আগে মোলকে কিভাবে কিন্তু সংজ্ঞায়িত করে আসছি, এভাবে সংজ্ঞায়িত করে আসছি। এটা হচ্ছে সংখ্যার মাধ্যমে। এটা হচ্ছে কিসের মাধ্যমে? সংখ্যা। আর এটা কার মাধ্যমে? ভরের মাধ্যমে। আমি যদি মোলের বিকল্প সংজ্ঞা দিতে চাই, তাহলে আমি বলতে পারি কোন পদার্থের গ্রাম পারমাণবিক ভর, এটা কার মাধ্যমে? ভরের মাধ্যমে। আর কোন পদার্থের গ্রাম আণবিক ভরকে সংক্ষেপে আমরা কি বলতে পারি? ক্লিয়ার? তবে আমরা এখানে আমরা কি বলতে চাই, আমরা এখন আমরা মোলের বিকল্প সংজ্ঞা দিতে চাই। মোলের বিকল্প সংজ্ঞা দিতে চাই। এটা কিসের মাধ্যমে? ভরের মাধ্যমে। আর প্রথম যে সংজ্ঞাটা দিচ্ছি সেটা কিসের মাধ্যমে? সংখ্যার মাধ্যমে, ওই বিগ নাম্বারটা। তাহলে আমরা কি বলতে পারি, কোন পদার্থের, কারণ পদার্থটা কি হতে পারে? অণু অথবা কি পরমাণু। পরমাণু যদি হয় তাহলে আমি বলবো গ্রাম পারমাণবিক ভর, পারমাণবিক ভর। বা অণু যদি হয় তখন আমরা এটাকে আমরা কি বলবো? গ্রাম আণবিক ভরকে, আণবিক ভরকে সংক্ষেপে তোমার কি বলা হবে? মোল বলে। এখন তুমি বলতে পারো স্যার গ্রাম পারমাণবিক ভরকে, অর্থাৎ পারমাণবিক ভরকে আমরা যদি গ্রামে প্রকাশ করি তাহলে গ্রাম পাবো। আণবিক ভরকে আমরা যদি গ্রামে প্রকাশ করি তখন আমরা কি বলতে পারি? গ্রাম আণবিক ভর। তাহলে তুমি যদি এটাকে, আমরা যদি এটার উদাহরণটা আমরা দিব, আগে একটু গ্রাম পারমাণবিক ভরের একটু উদাহরণটা দিয়ে নিই বা সংজ্ঞাটা দিয়ে নিই, তাহলে বুঝতে পারবো। এখানে গ্রাম পারমাণবিক ভর, কোন পদার্থের পারমাণবিক ভরকে যদি গ্রামে প্রকাশ করি তাহলে এটাকে আমরা কি বলবো? গ্রাম পারমাণবিক ভর। আরো তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে, কোন পদার্থের পারমাণবিক ভরকে, পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে তোমার কি হবে? গ্রাম পারমাণবিক ভর পাওয়া যায়। গ্রাম পারমাণবিক ভর তোমার পাওয়া যায়। এটা পাওয়া যায়। একটু দেখো, আমি যদি এটার যেমন দিতে চাই, এটা যেমন, আমি যদি মনে করো কার্বনের পারমাণবিক ভর, আমি বলতে চাই কি কার্বন কি বলতো, এটা কি একটা যদি উপাদান থাকে, সি অলওয়েজ পরমাণু, হাইড্রোজেন একটা আছে পরমাণু, যদি একের অধিক হয় পরমাণু, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয়। অক্সিজেন একটা উপাদান আছে, তোমার কি পরমাণু, একের বেশি হলে কি পরমাণু। যারা একবারে বুঝতে পারো না তাদের জন্য বলছি, কার্বনের ভর কত বলতো? কার্বনের পারমাণবিক ভর কত? আমি যদি কার্বনের গ্রাম পারমাণবিক ভর বলি, গ্রাম পারমাণবিক ভর বলি, তাহলে আমি কি করব? এই পারমাণবিক ভরটাকে গ্রামে প্রকাশ করব। তাহলে আমি বলতে পারি কি বলতো? 12 গ্রাম। আবার আমি সংখ্যা অনুযায়ী বলতে পারি কি গ্রাম পারমাণবিক ভরটা কয় মোলের জন্য? 1 মোলের জন্য। তাহলে আমি 1 মোল কার্বন ইকুয়াল টু কত গ্রাম কার্বন ইন্ডিকেট করতে পারি? 12 গ্রাম কার্বন। তাহলে এটাকে আমি লিখতে পারি কি, অর্থাৎ 1 মোল কার্বন ইকুয়াল টু কয় গ্রাম কার্বন ইন্ডিকেট করবে? 12 গ্রাম কার্বন।
1 মোল কার্বন ইকুয়াল টু কত গ্রাম কার্বনকে ইন্ডিকেট করবে? 12 গ্রাম। দেখো এই পর্যন্ত কার কোনো ডাউট আছে কিনা আমাকে একটু আগে জানাও। ওকে, এখন এটা দেখো, আমরা যদি এটাকে একটু ডিলিট করে দিই, এখানে আমরা যদি দেখি গ্রাম আণবিক ভর, তাহলে আমরা কি বলতে পারি? দেখো দেখো কোন পদার্থের এখানে কি হবে? আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে গ্রাম আণবিক ভর পাওয়া যায়। আণবিক ভর এটা পাওয়া যায়। তাহলে আমরা যদি উদাহরণ দিই, যেমন আর উদাহরণ দিলাম, মনে করো অক্সিজেন, যেহেতু এটা অণুর জন্য হবে আণবিক ভর, তাহলে O2 এর আণবিক ভর যদি বলি, আমরা একটা অক্সিজেনের জন্য ভর জানি কত? 16, দুটার জন্য কত হবে? 32, তার মানে এখানে কত হবে? 32। তাহলে এটার যদি আমি গ্রাম আণবিক ভর লিখি, তাহলে 32টাকে আমার গ্রামে প্রকাশ করতে হবে, অর্থাৎ 32 গ্রাম লিখতে হবে। তাহলে আমি এখানে লিখতে পারি অক্সিজেনের গ্রাম আণবিক ভর, এটা আণবিক ভর ইকুয়াল টু আমি বলতে পারি কি? 32 গ্রাম। এই গ্রাম আণবিক ভর এটাকেই তো আমি কয় মোল বলি বলতো? 1 মোল বলি। তো এই কথাটাকে আমি কি লিখতে পারি? অর্থাৎ 1 মোল অক্সিজেন ইকুয়াল টু কত? 32 গ্রাম অক্সিজেন। এটা আমরা বলতে পারি, এর আমাদের কোনো ডাউট নেই। তাহলে আমরা যদি জিনিসটাকে একটু সামারি করি, টোটালটাকে আমরা যদি বলি 1 মোল H2 অণু, আমরা এটাকে সংখ্যায় রিপ্রেজেন্ট করতে চাই, কারণ আমি এখন এই মানটাকে সংখ্যার মাধ্যমে দেখাবো, ভরের মাধ্যমে দেখাবো। তাহলে এটাকে সংখ্যায় যদি রিপ্রেজেন্ট করতে চাই মোলকে, তাহলে আমি বলতে পারি 6.023 10 টু দি পাওয়ার কত? 23 এতটা H2। এখন আমি মোলটাকে ভরের মাধ্যমে রিপ্রেজেন্ট করব, এটা কি H2 অণু আছে, তো ভরের মাধ্যমে যদি রিপ্রেজেন্ট করি তাহলে কি পারমাণবিক ভর হবে নাকি আণবিক ভর? আণবিক ভর। তাহলে H2 এর আণবিক ভর কত বলতো? 2 গ্রাম। গ্রাম আণবিক ভর কত হবে? 2 গ্রাম। তাহলে এটা আমি কি 2 গ্রাম হাইড্রোজেন, এটাকে আমি সংখ্যার মাধ্যমে রিপ্রেজেন্ট করছি, আর এটাকে আমি কি তোমার ভরের মাধ্যমে রিপ্রেজেন্ট করছি, যেহেতু এটা অণু এইখানে এটা গ্রাম আণবিক ভর এটাকে রিপ্রেজেন্ট। এটা দ্বারা কি ইন্ডিকেট করে? যে এতটা হাইড্রোজেন অণু মানে 1 মোল, অথবা এতটা হাইড্রোজেন অণুর ভর কত? 2 গ্রাম, অথবা 2 গ্রাম হাইড্রোজেনে এতটা হাইড্রোজেন অণু কি তোমার বিদ্যমান। কতটা অনেক ভাবে ঘুরাই বলা যায়, 2 গ্রাম হাইড্রোজেনে এতটা হাইড্রোজেন অণু বিদ্যমান, এতটা হাইড্রোজেন অণুর ভর হচ্ছে 2 গ্রাম, এতটা হাইড্রোজেন অণু সমান সমান 1 মোল, অথবা 2 গ্রাম হাইড্রোজেন সমান সমান 1 মোল হাইড্রোজেন, তুমি যেভাবে বল না কেন। আমি যদি এখানে যদি বলি এরকম যে 1 মোল, আমি যদি মনে করো কার্বন পরমাণু ইন্ডিকেট করি, যেহেতু একটা উপাদান আছে, এখানে 1 মোল কি তোমার কার্বন পরমাণু, এটা কার্বন পরমাণু। তো মোলটাকে আমি সংখ্যা ইন্ডিকেট করি, তাহলে এটাকে আমি বলতে পারি 6.023 10 টু দি পাওয়ার কত? 23 এতটা কার্বন পরমাণু। যেহেতু এটা পরমাণু ফর্মে আছে, তাহলে তার ভরের মাধ্যমে যদি সংজ্ঞায়িত করতে চাই, তাহলে সেটা হবে কি গ্রাম পারমাণবিক ভর। কার্বনের ভর কত? 12, তাহলে আমি এখানে বলতে পারি 12 গ্রাম কি তোমার কার্বন। এটা
এটা তাহলে কি ইন্ডিকেট করবে, এত গ্রাম কার্বন সমান এতটা কার্বন পরমাণু, এতটা কার্বন পরমাণুর ভর সমান 12 গ্রাম, অথবা এতটা পরমাণু সমান 1 মোল কার্বন, এই হিসাবটা বলে দেব। দেখো এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে কিনা আমাকে একটু বলুন। ওকে, তুমি একটু দেখো এখানে একটা ইউনিভার্সিটি এডমিশন টেস্ট একটা কোশ্চেন আসে, আমরা এটা এখান থেকে করি, যেহেতু এখানে আমার নোট লেখা আছে। 1 ডালটন ইকুয়াল টু 1 AMU। এ মানে হচ্ছে অ্যাটমিক, এম মানে মাস মানে ভর, ইউ মানে ইউনিট, তুমি জানো এটা। এ মানে কি তোমার অ্যাটমিক, এটা 19 ও আছে, হ্যাঁ। এম মানে কি তোমার মাস, আর ইউ মানে হচ্ছে কি তোমার ইউনিট, অ্যাটমিক মাস, এটা মানে পারমাণবিক ভর। 1 ডালটন ইকুয়াল টু 1 mu সমান, এই 1 ডালটন, এটা কোন মানটাকে আমরা 1 ডালটন বলি, এটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করি, সেটা হচ্ছে এইভাবে। আমরা যদি 1 কে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা যদি ভাগ করি, আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা আমরা জানি 6 দশমিক কত বলতো 023 10 টু দি পাওয়ার কত বলতো 23, এই নাম্বারটা যদি ভাগ করি তাহলে দেখবা যে এখানে 1.66 ইনটু 10 ইনভার্স 24 পাওয়া গেছে। এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে পাওয়া যাবে কত 1.66 10 ইনভার্স কত বলতো 24। এই মানটাকে আমরা বলি কি 1 ডালটন, এই মানটাকে আমরা কি বলি 1 AMU, যেটাকে আমরা পড়ে আসছি কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ, যেটাকে 1 ডালটন বলে, যেটাকে তোমার 1 AMU বলে, হ্যাঁ। এটার ক্যালকুলেশন হচ্ছে কি 1/অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ করে এটা নিতে। এই অংশটা উঠে রাখো, এটা এমসিকিউর জন্য, এটা এমসিকিউর জন্য এই অংশটা দরকার হয়। ওকে, এটা যেহেতু ভর, এখানে গ্রামটা একটু দিয়ে দাও। এখন দেখো আমাদের প্রথম লেকচারটাই 9 10 বেস, হ্যাঁ, পরবর্তীতে অনেক ডিটেইলস আলোচনা করা হবে। অ্যাডিশন, তুমি দেখো এখানে একটা পদার্থ আছে, এখানে একটা পদার্থ আছে, আর এখানে আরেকটা পদার্থ আছে যার আয়তনটা এর চেয়ে বড়। তুমি দেখলেও মনে একটু বোঝা যায় নাকি, হ্যাঁ। এখানে আরেকটা পদার্থ আছে যার আয়তনটা আরো বড়। এখানে যতগুলো কণা থাকবে, এখানে কি তার চেয়ে কণার সংখ্যা বেশি থাকবে, এরিয়া বেশি, আয়তন বেশি, বেশি সংখ্যক কণা এখানে বিদ্যমান থাকবে। এখানে কি কণার সংখ্যা কি আরো বেশি পরিমাণ তোমার বিদ্যমান থাকবে। আমি ধরে নিলাম এখানে 2 মোল কণা বিদ্যমান, এরকম এক একটা বল দ্বারা কি তোমার এক একটা কণা 1 মোল কণাকে ইন্ডিকেট করছে। কয় মোল কণা বিদ্যমান 2 মোল, 1 মোল। এখানে মনে করো ধরে নাও তোমার কি এটা 1 মোল, এটাও 1 মোল, এটাও 1 মোল, এটাও কি তোমার 1 মোল, তার মানে কি টোটাল 4 মোল কণা বিদ্যমান।
এখানে আমি ধরে নিলাম এখানে 3 3 কত 6 মোল কণা বিদ্যমান। এখানে কয় মোল কণা বিদ্যমান? তোমার 6 মোল কণা। কোন পদার্থের এই নির্দিষ্ট এরিয়াতে, যদি আমি এটার জন্য বলি, নির্দিষ্ট পরিমাণে যত মোল কণা বিদ্যমান থাকে, কয় মোল আছে? 2 মোল, তত মোলকে বলা হবে ওই পদার্থের মোল সংখ্যা। এটাকে বলা হবে কি তোমার মোল সংখ্যা। এই নির্দিষ্ট এরিয়ায় কত মোল কণা বিদ্যমান? 2 মোল। এই কারণে এই পদার্থের মোল সংখ্যা কত হবে? 2। এই নির্দিষ্ট এরিয়াতে তোমার কি হয়? কত মোল কণা বিদ্যমান? 4 মোল। তাহলে এটার জন্য মোল সংখ্যা হবে কত? 4। এই নির্দিষ্ট এরিয়াতে কত মোল কণা বিদ্যমান? 6 মোল। তাহলে এটার জন্য মোল সংখ্যা কত হবে তোমার? 6 হবে মোল সংখ্যা। কত হবে তোমার? 6। তাহলে আমরা যদি মোল সংখ্যার ডেফিনিশন দিতে চাই, মোল সংখ্যা তার মানে এটা তার একটা নাম্বার ইন্ডিকেট করে। এটা আগেই বলছে নাম্বার, মানে সংখ্যাটাকে আমরা মোলের মাধ্যমে যদি রিপ্রেজেন্ট করি তাহলেই সেটা মোল সংখ্যা হয়ে যাবে। তাই কোন পদার্থের নির্দিষ্ট পরিমাণে যত মোল কণা বিদ্যমান থাকবে তত মোলকে বলা হবে ওই পদার্থের মোল সংখ্যা। অবশ্যই সংখ্যাটাকে তোমার মোলের মাধ্যমে তোমাকে বলতে হবে। বুঝতে পারছি কিনা? তাহলে আমরা যদি মোল সংখ্যার সংজ্ঞা দিতে চাই, তাহলে আমি কি বলতে পারি? কোন পদার্থের নির্দিষ্ট পরিমাণে, মানে ফিক্সড এরিয়াতে পরিমাণে যত মোল কণা বিদ্যমান থাকে, তাকে ওই পদার্থের মোল সংখ্যা বলে। নির্দিষ্ট পরিমাণে যত মোল কণা বিদ্যমান থাকে তাকে ওই পদার্থের তত মোলটাকে ওই পদার্থের মোল সংখ্যা বলে। আমরা মোল সংখ্যাটাকে রিপ্রেজেন্ট করি, এটাকে আমরা প্রকাশ করি কি দ্বারা? n দ্বারা। তাহলে এটার জন্য আমরা কি বলতে পারি? মোল সংখ্যা ইকুয়াল টু, আমরা n ইকুয়াল টু আমরা বলতে পারি 2। এটার একটা একক আছে, এটার একটা কি আছে তোমার? একক আছে। এটার একক হচ্ছে তোমার mol। এটার এককটা কি? মোল। আমি যদি বলি হোয়াট ইজ মোল, আমরা যেটা মোলের ডেফিনিশন দিই সেই মোলের স্পেলিংটা হচ্ছে কি? mol। আর মোল সংখ্যার একক যে মোল, সেটার স্পেলিংটা হবে কি? mol। আমি যদি হোয়াট ইজ মোল বলি তখন স্পেলিংটা হবে mol, তাহলে ওই বিগ নাম্বারকে ইন্ডিকেট করছে। আর যখন আমি এটাকে আমরা যখন একক হিসেবে ব্যবহার করব, সেটাকে ই না লিখে এটাকে লিখব কি? mol। তাহলে এখানে 2 মোল কণা বিদ্যমান, এই কারণে আমরা এখানে লিখব কি? 2 মোল, mol, নট ই। হয়তো বইতে অনেক জায়গায় তোমার এটা লক্ষ্য করে না বা ব্যবহার করে না, বাট এটাই হচ্ছে রিয়েল জিনিস। তাহলে এটাকে রিপ্রেজেন্ট করা হয় কি দ্বারা? n দ্বারা। তাহলে n ইকুয়াল টু কি বলতে পারি? 4। মূল সংখ্যাকে রিপ্রেজেন্ট করে n দ্বারা, এটা 6 আর এককটা কি হবে? 6। তাহলে এটা হচ্ছে কি তোমার মোল সংখ্যা। তুমি দেখো এই পর্যন্ত তুমি আসলে বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টসে জানাও। ওকে,
এখন দেখো মূল সংখ্যাকে অনেক ভাবে সংজ্ঞায়িত করা যায়। আমি যে সূত্রগুলো লিখবো, বাট এই সূত্রটা এক একটা কোন জায়গা থেকে কিভাবে আসছে সেটাকে আমি দেখাই দেব। ক্লিয়ার? ওকে, দেখো মূল সংখ্যাকে নিম্ন রূপে সংজ্ঞায়িত করা যায়। অনেকভাবে করা যায়। হ্যাঁ, এটা হচ্ছে এক, n ইকুয়াল টু বস্তুর ভরকে, দেওয়া যে ভরটা থাকবে, গিভেন যে ভ্যালু থাকবে, সেই ভরটাকে আমি যদি মোলার ভর দ্বারা যদি ভাগ করি, m মানে মোলার ভর, আর এটা হচ্ছে বস্তুর যে ভরটা দেওয়া থাকবে, এটাকে w দ্বারা বলে, এটাকে কোনো জায়গায় স্মল m দ্বারা বলে, আর এটাকে কোনো দ্বারা g দ্বারা রিপ্রেজেন্ট করে। এখানে কি, যেখানে তোমার w, m আর g এগুলো দ্বারা কি, যেটা এটা w দ্বারা রিপ্রেজেন্ট হতে পারে, m দ্বারা রিপ্রেজেন্ট হতে পারে, g দ্বারা, যেখানে তোমার এটা দ্বারা কি বস্তুর ভর ইন্ডিকেট করে, এই ভরটা তোমার দেওয়া থাকে, আর m দ্বারা ইন্ডিকেট করে কি তোমার মোলার ভর, m দ্বারা ইন্ডিকেট করে কি তোমার মোলার ভর। এখন এই মোলার ভরটা হতে পারে কি পারমাণবিক ভর, হতে পারে আণবিক ভর। এখন এটা কি গ্রাম পারমাণবিক ভর হবে নাকি গ্রাম আণবিক ভর হবে, সেটা ডিপেন্ড করবে ওই পদার্থটা কি অণু ফর্মে আছে নাকি ওই পদার্থটা পরমাণু ফর্মে আছে, তার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, এটা ইকুয়াল টু আমরা n বাই n, n বাই কি তোমার n মানে হচ্ছে অণুর সংখ্যা, আর n মানে কি অ্যাভোগাড্রো সংখ্যা, বিশাল একটা নাম্বার। এই n মানে অণুর সংখ্যা, এই সংখ্যাটা তোমার দেওয়া থাকে, অণুর সংখ্যা এটা কি তোমার দেওয়া থাকে, এটা দেওয়া থাকে এই মানটা। আর এই n এর দ্বারা ইন্ডিকেট করে অ্যাভোগাড্রো সংখ্যা কত হলো 6.023 10 টু দি পাওয়ার কত 23, 10 টু দি পাওয়ার কত বলতো 23, এই নাম্বারটা ইন্ডিকেট করে। অর্থাৎ কোন পদার্থের অণুর সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা যদি ভাগ করি তাহলে যে মানটা পাবো সেটাকে আমরা মোল বলবো। এটার ক্ষেত্রে বলতে পারি কোন বস্তুর ভরকে মোলার ভর দ্বারা ভাগ করলে যে মানটা পাবো সেটাকে মোল সংখ্যা। আমরা এই টাইপের ম্যাথ আমরা দেখব, কিন্তু খুব কম দেখব, এগুলো 9-10 বেস। হ্যাঁ, তুমি দেখো আমরা আয়তনটা দুই ভাবে পাই, একটা হচ্ছে 22.4 লিটার, স্ট্যান্ডার্ড আয়তনটাকে দুই ভাবে রিপ্রেজেন্ট করে, সেটা আমরা দেখাবো। এটা হচ্ছে 22.4 লিটার এই স্ট্যান্ডার্ড আয়তন, আর এটা হচ্ছে তোমার কি 24.789 লিটার। তাহলে 22.4 লিটার এই কন্ডিশনটা হচ্ছে এসটিপি কন্ডিশন, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। এই কন্ডিশন এখানে তাপমাত্রা কত থাকে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস, চাপ কত থাকে 1 atm। যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোন একটা বিক্রিয়া পাত্রে বা কোন একটা সিস্টেমে 1 atm চাপ যদি বজায় থাকে তখন আমরা বলি পরমাণু তাপমাত্রা এবং কি বলতো চাপ, যেটাকে আমরা ইংরেজিতে বলি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। আর স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার কি শর্টকাটে বলি কি এসটিপি। এটা আমরা আসবে, একটু ওয়েট করো আসবে। এখন এটাকে কোন একটা বস্তুর স্ট্যান্ডার্ড অবস্থায় আয়তনকে 22.4 লিটার দ্বারা আমি এখানে কি করব ভাগ করব, মানে এটা কি এসটিপি তে ওই পদার্থের কি আয়তন সেটাকে 22.4 লিটার। আমরা কোন একটা পদার্থের স্ট্যান্ডার্ড অবস্থাকে দুই ভাবে রিপ্রেজেন্ট করি, একটা হচ্ছে এসটিপি আর একটা হচ্ছে এসএটিপি, সেটা আমরা দেখাবো। সেটা হচ্ছে ভি, এটা হচ্ছে এসএটিপি। এই দুটো অবস্থা নিয়ে আমি আলোচনা করব, কখন আমরা এটাকে এসটিপি বলবো কখন এটাকে আমরা এসটিপি বলবো। এসটিপির ক্ষেত্রে কোন একটা পদার্থের 1 মোল 22.4 লিটার আয়তন হতে পারে, আর এই কন্ডিশনে কোন একটা পদার্থের 1 মোল 24.789 এত লিটার আয়তন কি করে দখল করে। অর্থাৎ কোন একটা পদার্থের এসটিপি অবস্থায় আয়তনকে 22.4 লিটার দ্বারা যদি ভাগ করি তাহলে যে মানটা পাবো সেটা পাবো। অথবা কোন একটা পদার্থের এসিটিপি কন্ডিশন, এই কন্ডিশনটা আসলে কি এটা আমি ব্যাখ্যা করব, একটু ওয়েট করুন। এই কন্ডিশনে যে আয়তনটা দেওয়া থাকবে ওই ভ্যালুটাকে 24.789 দ্বারা যদি ভাগ করি তাহলে যে মানটা থাকবে সেই মানটাকে আমরা কি বলবো মোল সংখ্যা। তুমি দেখো এটা হচ্ছে পিভি বাই আরটি, পিভি বাই আরটি।
এরকম আসবে, এটা ইকুয়েশনে আসে। হ্যাঁ, যদি পি মানে কি তোমার এখানে কি পি মানে পি দ্বারা কাকে ইন্ডিকেট করে? চাপ। বি দ্বারা ইন্ডিকেট করে কি? আয়তন। আর দ্বারা ইন্ডিকেট করে কি? কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টের একটা নাম আছে, মোলার গ্যাস ধ্রুবক। এটা কি? মোলার গ্যাস ধ্রুবক। এই ইকুয়েশনটা শুধুমাত্র গ্যাসীয় পদার্থের জন্য। পি/RT ইকুয়েশনটা কি? কার জন্য? গ্যাসীয় পদার্থ। এই চাপ দ্বারা কাকে ইন্ডিকেট করছে? গ্যাসীয় পদার্থের চাপ। আয়তন দ্বারা কাকে ইন্ডিকেট করছে? গ্যাসীয় পদার্থের আয়তন, কঠিন বা তরলের জন্য না। আর একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টকে ওই ইকুয়েশন, এটা আমরা সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টারে আমরা দেখাই দেব যে কিভাবে এটা আসছে। হ্যাঁ, আর দ্বারা ইন্ডিকেট করে একটা কনস্ট্যান্ট, ওই কনস্ট্যান্টকে রিপ্রেজেন্ট করা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক নামে। কেন রিপ্রেজেন্ট করা হচ্ছে ওই অংশে আমি তোমাকে ক্লিয়ার করে দেব। আর টি দ্বারা আমরা তাপমাত্রাকে দুই ভাবে রিপ্রেজেন্ট করি। যেমন ফিজিক্স তাপমাত্রাকে তিন ভাবে রিপ্রেজেন্ট করে, ফারেনহাইট স্কেল, সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেল। কিন্তু আমাদের কেমিস্ট্রিতে ফারেনহাইট স্কেলে কোনো ক্যালকুলেশন নাই, একটা হচ্ছে সেলসিয়াস, একটা কি তোমার কেলভিন। যদি বড় টি থাকে সেটা হচ্ছে কেলভিন, আর ছোট যদি টি থাকে সেটা হচ্ছে সেলসিয়াস স্কেল। তাহলে এটা কি বড় টি, এটা কি কেলভিন তাপমাত্রা ইন্ডিকেট করে। এটা কি ইন্ডিকেট করে? কেলভিন তাপমাত্রা, এটা ইন্ডিকেট। এখন দেখো এখানে আরেকটা আমি ভ্যালু লিখতে চাই, আশা করি তোমার এটা হবে ভি ইনটু সি। ভি ইনটু কি? সি। অবশ্যই মনে দেখা যাচ্ছে ভি ইনটু কি তোমার? সি। এটা দ্বারা কি বোঝায়? কোন পদার্থের ভি মানে আয়তন আর সি মানে কি? ঘনমাত্রা, যেটাকে তোমরা এসও লেখো। ভি মানে আয়তন আর সি মানে কি? ঘনমাত্রা। তুমি এটা সিও লিখতে পারো, এটাকে তুমি কি লিখতে পারো? এসও লিখতে পারো। কোন পদার্থের আয়তনকে ঘনমাত্রা দ্বারা যদি গুণ করি তাহলে কার মান পাবো? এম এর মান। এটা কিভাবে আসছে সেটা আমরা দেখাই দেব, কিন্তু ওয়েট করতে হবে। দেখো এই পর্যন্ত তুমি বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টসে জানাও। ওকে, এটা হচ্ছে ভি দ্বারা ইন্ডিকেট করে তোমরা কি? এটা জায়গা নাই দেখি এই কারণে আমি এখানে লিখতে পারি নাই। আচ্ছা, এখানে এখানে ভিটা তুমি একটু নিচে এই পাশে একটু লিখে নিও। হ্যাঁ, এটা ভি দ্বারা ইন্ডিকেট করে আয়তন। সারা জীবন ভি অলওয়েজ আয়তন ইন্ডিকেট করবে যেখানেই থাকুক না কেন। আর সি দ্বারা, এটা সি হতে পারে, এটা এস হতে পারে, এটা এম হতে পারে, এটা দ্বারা ইন্ডিকেট করে কি? তোমার ঘনমাত্রা। এটা কি? কোন একটা পদার্থের আয়তন এবং তার ঘনমাত্রা দ্বারা যদি গুণ করা হয় আয়তনকে, তাহলে যেটা পাওয়া যাবে সেটা মোল সংখ্যা। আর এই এন, হ্যাঁ, এন দ্বারা বুঝিয়েছে কোন একটা পদার্থের অণুর সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা যদি ভাগ করি তাহলে যেটা পাওয়া যাবে সেটা হবে। অনেক সময় এমসিকিউতে আসে
তোমার নিচের কোনটা সঠিক, এটা অপশন দেওয়া থাকে, এটা দেওয়া থাকে, এটা দেওয়া থাকে, এটা দেওয়া থাকে, অনেক অনেক সময় তোমার ঘুরাই থাকে, হ্যাঁ, তখন তোমার এগুলোর মাধ্যমে আইডেন্টিফাই করতে হবে। কি বলে সেকেন্ড পেপারে থার্ড চ্যাপ্টার এখনো সুপ্ত আল মুহিয়ান, তুমি অনেক পরে জয়েন করছো, হ্যাঁ, এই কারণে তুমি বুঝতেছ না। এটা হচ্ছে সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টার, তোমাকে আগে তোমার জয়েন করতে হবে, এই কারণে এই কথাগুলো তো আমি আগেই বলে আসছি। এটা সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টার, অবশ্যই ওই খাতায় তুমি লিখবা না, একটা নতুন একটা খাতা হবে, মাঝারি মানের একটা খাতা করবা, বেশি বড়ও লাগবে না, বেশি ছোটও লাগবে না, ওই খাতায় লিখবা। ওই খাতা যদি তোমার এক্সট্রা পেজও যদি থেকে যায় তাহলে ওই খাতা রেখে দেবা, যখন নতুন চ্যাপ্টার নতুন খাতা, ওই খাতা কি করবা, পেজ নাম্বার লিখে রাখবা। যখন তোমার কিউডি কোশ্চেন প্র্যাকটিস করা হবে তখন বলা হবে যে এটা পড়ানো হয়েছে, তখন ওই কিউডি কোশ্চেনের পাশে লিখে রাখবা খাতা নাম্বার এত, পেজ নাম্বার এত। এটা কি হবে, তোমার রিভিশনের সময় তোমাকে অনেক ভালো কাজ দিবে, হ্যাঁ। তাহলে দেখবে যে এমন একটা টার্গেট একটা কোশ্চেন, তুমি পেজ উল্টাচ্ছ আর তুমি আর ওই কোশ্চেন খুঁজে পাচ্ছ না, বাট তুমি প্রত্যেকটা খাতায় একটা পেজ নাম্বার দিয়ে নাও, 1 2 3 4 এরকম একটা পেজ নাম্বার দিয়ে নাও, তাহলে কি হবে, ওটা তোমার তোমার এক্সাম যখন পাবলিক এক্সাম দেবা তখন তোমার ওই লাস্ট মোমেন্টে যে রিভিশনটা, ওই রিভিশনটা খুবই ইম্পর্টেন্ট। তুমি যখন রিভাইজ করবে তখন তুমি কি হবে, তোমার মাথার ভিতর কাজ করবে না, এই কোশ্চেনের অ্যানসারটা আছে ওই কোনায়, কোন জায়গায় আছে, কোন বইতে আছে, কোন খাতার কোন অংশে আছে, এই পেজে নাকি ওই পেজে আছে, তখন খুঁজে পাবে না। পেজ নাম্বার থাকলে, খাতায় লেখা থাকলে ইজিলি পেয়ে যাবে, হ্যাঁ। এই কারণে পেজ নাম্বার অবশ্যই দিবা। ওকে, আমরা আয়তনকে তোমার দুটি এককে রিপ্রেজেন্ট করি, হ্যাঁ। এটা গ্যাসীয় পদার্থের জন্য, গ্যাসীয় পদার্থের আয়তনকে দুটি পদ্ধতিতে প্রকাশ করা হয়। কারণ কঠিনের জন্য হয় না কেন, কারণ এটা তাপমাত্রা আজকে মনে করো 25 ডিগ্রি সেলসিয়াস, কালকে 40, বাট এটার আয়তনে তেমন কোনো পরিবর্তন হয়, এটার উপর চাপ প্রেসার অ্যাপ্লাই করো তেমন পরিবর্তন হয় না। কিন্তু তুমি যদি একটা গ্যাসীয় পদার্থের তাপমাত্রা 25 থেকে 40 নাও, দেখবে যে আয়তনের একবারে ব্যাপক একটা চেঞ্জ ঘটছে, যেটা কঠিন আর তরলের ক্ষেত্রে সেরকম হয় না। এই কারণে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এটা বিবেচনা করা হয়। এক নম্বর হচ্ছে এসটিপি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা টেম্পারেচার এন্ড প্রেসার, স্ট্যান্ডার্ডটাকে আমরা বলি কি তোমার আদর্শ, যেটাকে আমরা বলি পূর্ণমান। টেম্পারেচার মানে কি, তাপমাত্রা, এগুলো আমরা জানি। আর প্রেসারটাকে আমরা কি বলি, চাপ। এখানে তোমার তাপমাত্রা হিসাবে তুমি দেখো, তাপমাত্রা হিসেবে কনসিডার করা হয় 0 ডিগ্রি সেলসিয়াস, অথবা এখানে কনসিডার করা হয় কত, 273 কেলভিন। আর চাপ হিসেবে কনসিডার করা হয় কত, 1 atm। এটা 1 atm কনসিডার করা। যদি মনে করো কোন একটা গ্যাসীয় উপাদানের ভিতরে যদি তোমার এই তাপমাত্রা এবং এই চাপ যদি বজায় রাখা হয়, আর এই পদার্থের টোটাল পরিমাণটা যদি 1 মোল হয়, বোঝার ট্রাই করবা। এটা একটা বিক্রিয়া, একটা পাত্র, ধরে নাও একটা পাত্র, এখানে 1 মোল গ্যাসীয় পদার্থ আছে, এখানে তাপমাত্রা আছে কত তোমার 273 কেলভিন অথবা 0 ডিগ্রি সেলসিয়াস, চাপ আছে কত 1 atm। এই কন্ডিশনে এই পদার্থটা অলওয়েজ কত হবে, 22.4 লিটার আয়তন তোমার কি করবে, দখল করবে। 22.4 লিটার আয়তন তোমার দখল করবে। তাহলে আমরা যদি এসটিপি এর সংজ্ঞা দিতে চাই, তাহলে আমরা কি বলতে পারি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 atm চাপকে সংক্ষেপে এসটিপি বলে।
অনেক সময় তোমার এসটিপির সংজ্ঞা আসে, কিন্তু বাচ্চারা লেখে কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। যখন বলবে এসটিপির পূর্ণ রূপ লেখো তখন লিখবে এটা। আর যদি এসটিপি বলতে কি বুঝো বা কি, তখন এটাকে তোমার এই সংজ্ঞাটা লিখতে হবে। তার মানে আমি যদি এটা সংজ্ঞা যদি লিখতে চাই তাহলে আমি কি লিখতে পারি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 এটিএম চাপকে প্রমাণ তাপমাত্রা ও চাপ বলে। এটাকে তখন এই সংজ্ঞাটা তোমার দিতে হবে। দেখো কারো কোনো ডাউট আছে কিনা একটু কমেন্টসে আমাকে জানাও। ওকে, তুমি দেখো একটা হচ্ছে এসটিপি আর একটা হচ্ছে এটা দেখো, আর দ্বিতীয়টা হচ্ছে এসএটিপি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। স্ট্যান্ডার্ড ঠিক আগের মতোই, আদর্শ বা এটাকে আমরা কি বলি প্রমাণ। অ্যাম্বিয়েন্ট মানে হচ্ছে অ্যাটমসফেরিক মানে হচ্ছে বায়ুমণ্ডলীয়। হ্যাঁ, এটার মিনিংসটা কি তোমার বায়ুমণ্ডলীয়। টেম্পারেচার মানে হচ্ছে তাপমাত্রা ও আর এটা হচ্ছে কি চাপ। তাই এটা প্রমাণ বায়ুমণ্ডলীয় তাপমাত্রা ও চাপ। এই কন্ডিশনে তাপমাত্রাকে তোমার কনসিডার করা হয় কত 25 ডিগ্রি সেলসিয়াস। আমরা যদি এই সেলসিয়াসকে যদি কেলভিনে কনভার্ট করি তাহলে আমরা বলতে পারি কি 298 কেলভিন। চাপ হিসেবে কনসিডার করা হয় কত 180। এই কন্ডিশনে যদি কোনো একটা গ্যাসীয় পদার্থ রাখা হয়, গ্যাসীয় পদার্থ যদি এখানে রাখা হয়, এটা একটা গ্যাসীয় পদার্থ। অনেকদিন পর তো ভুলে যাবা যে এগুলো দ্বারা কি ইন্ডিকেট করে। এটা কি তোমার গ্যাসীয় পদার্থ। এই দেখো, এখন যদি এখানে যদি 1 মোল পরিমাণ যদি থাকে, এখানে যদি তোমার কয় মোল থাকে 1 মোল পরিমাণ থাকে। আগেরটার সাথে যদি এটা যদি তোমার পার্থক্য যদি দেখি, আগেরটাই ছিল 0 ডিগ্রি, এখন ছিল কত 25 ডিগ্রি। আগের চেয়ে এটা তাপমাত্রা বেশি। তাপমাত্রা যদি বেশি থাকে অণুগুলোর মুভমেন্ট তোমার বেশি হবে। অণুগুলোর মুভমেন্ট যদি বেশি হয় অণুগুলো বেশি পরিমাণ জায়গা নিয়ে দখল করবে। আর জায়গা যদি বেশি দখল করে তখন তার আয়তনটা তোমার কি হবে বেশি হবে। তখন সে কি করবে 22.4 লিটারের চেয়ে বেশি পরিমাণ জায়গা তোমার কি হবে দখল করবে। তার মানে এটা কত 24.789 এটা হচ্ছে লিটার। অর্থাৎ যে কোনো গ্যাসীয় পদার্থ সেটা ছোট অণু হোক আর এটা বড় অণু, সব অণুগুলোকে একই অণু হিসেবে কনসিডার করে। অক্সিজেন হোক আর এটা কার্বন ডাই অক্সাইড হোক, এটা ক্ষুদ্র অণু হোক আর বড় অণু হোক, যে কোনো গ্যাসীয় পদার্থে এই কন্ডিশনে 1 মোল পদার্থের ক্ষেত্রে তার আয়তনটা হবে কত 24.789 লিটার। তাহলে আমরা যদি মনে করো এসিটিপি কে সংজ্ঞায়িত করতে চাই তাহলে আমরা কি বলতে চাই,
25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 এটিএম চাপকে তোমার কি বলা হবে? এসএটিপি বলে। এটা হচ্ছে তোমার এসএটিপি ডেফিনিশন। তাহলে এই পর্যন্ত তুমি উঠাই নাও। একটু দেখো, হ্যাঁ সেলসিয়াস আর সেন্টিগ্রেড সেম। এখন হচ্ছে তোমার এই চ্যাপ্টারে তোমার কনভার্সন জানতে হবে, আয়তনের বিভিন্ন এককের মধ্যে তোমার সম্পর্কটা জানতে হবে। একটু দেখো, এটা হচ্ছে আয়তনের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক, বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক। এটা সম্পর্ক। আমরা যদি তোমার 1 লিটার ইকুয়াল টু আমরা বলতে পারি 1000 মিলিলিটার, এগুলো জানতে হবে। এমটা অবশ্যই বড় দিতে হয়, এলটা তোমার এমটা হয় কি তোমার স্মল লেটারে আর এলটা হয় কি ক্যাপিটাল লেটারে। তুমি যদি এমএল টাকে এইভাবে দেখো তাহলে কিন্তু ভুল, এমটা ছোট দিতে হবে, এলটা বড় দিতে হবে। এখন দেখো, এটা ইকুয়াল টু আমরা জানি 1000 সেন্টিমিটার কিউব, এটাকে আমরা বলি কি 1000 সিসি। এটা বলে সি মানে কিউবিক, আর এই সি মানে কি সেন্টিমিটার, এটাকে বলে কিউবিক সেন্টিমিটার, মানে এটা শর্ট ফর্মে এটাকে বলে। হ্যাঁ 3 দ্বারা আমরা কি বলি কিউব, এইখানে এটাকে কিউবিক, আর এই সিএম মানে কি সেন্টিমিটার, এটা শর্ট ফর্মে এত সেন্টিমিটার বলে। এখন দেখো এখানে এবং 1 মিটার কিউব ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 3 লিটার। 1 মিটার কিউব ইকুয়াল টু কত লিটার হবে? 10 টু দি পাওয়ার কত বলো তো? তোমার 3 কি তোমার লিটার। এই তোমার ক্যালকুলেশন, এই এতটুকু ক্যালকুলেশন তোমার মাথার ভিতরে রাখতে হবে যে লিটারকে কিভাবে মিলিলিটারে কনভার্ট করে। অনেক সময় কোশ্চেনে মিলিলিটার আর সিসি কি ক্যালকুলেশন কি একরকম। অনেক সময় তোমার কি এক্সামে হ্যাঁ তুমি কি এই কনভার্সন গুলো, ছোটখাটো কনভার্সন গুলো পায় না, কারণ তুমি মনে রাখবে মিটার কিউব থেকে তুমি লিটারে তুমি নিতে পারো। এটা হচ্ছে, তারপরেরটা হচ্ছে ভরের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক, যেগুলো আমার দরকার। ভরের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক, এগুলো দরকার আমার। হ্যাঁ এটা হচ্ছে 1 কিলোগ্রাম, যেটাকে আমরা কেজি বলি, ইকুয়াল টু 1000 গ্রাম। এটাকে আমরা যদি মাইক্রোগ্রামে যদি কনভার্ট করি, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 6 মাইক্রোগ্রাম। এটাকে আমরা কি বলি? মাইক্রো। এটাকে আমরা কি বলি? মাইক্রো বলি। তার মানে কি গ্রামে গেলে 1000 দ্বারা গুণ করতে হবে, মাইক্রোগ্রামে গেলে 10 টু দি পাওয়ার 6 দ্বারা এটাকে কি করতে হবে? মাল্টিপ্লাই করতে হবে। এই কনভার্সন এখন তো লিখে দিচ্ছি, বাট কিছুদিন পর তুমিও ভুলে যাবে, মনে রাখতে পারবে না। মাইক্রোগ্রাম থেকে গ্রামে আসে কিভাবে, বা গ্রাম থেকে মাইক্রোগ্রামে যায় কিভাবে। তাহলে গ্রাম থেকে মাইক্রোগ্রামে আমি কিভাবে যাব? আমি যদি গ্রাম থেকে মাইক্রোগ্রামে যদি যেতে চাই, তাহলে আমি কি বলতে পারি? 10 টু দি পাওয়ার 3 গ্রাম ইকুয়াল টু কত? 10 টু দি পাওয়ার 6 মাইক্রোগ্রাম। তাহলে এখান থেকে 3 3 যদি কাটাকাটি যায়, তাহলে আমি কি বলতে পারি? 1 গ্রাম ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 3 মাইক্রোগ্রাম।
এটা বলা যায় কিনা? তোমার অবশ্যই এটা বলা যায়। তাহলে এই এককগুলো জানতে হবে। আরেকটা জানতে হবে চাপের একক। এটার জন্য অনেকটুকু জায়গা দরকার হবে। এই এতটুকু লেখা তুমি উঠাই নাও, তারপর আমরা চাপের এককটা দেখাচ্ছি। এটা দেখো, এটা হচ্ছে চাপের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক। এগুলো জানতে হবে। চাপের নাম হচ্ছে পরিমাণগত রসায়ন। এখানে সব ক্যালকুলেশন, হ্যাঁ, সব ম্যাথ। এখানে কি হবে? চাপের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক। আমাদের কিছু এক্সাম বাকি আছে, যেমন হচ্ছে দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফল। এটা নিয়ে আমরা এক্সাম নিই নাই, হ্যাঁ, অনেকগুলো এক্সাম আমাদের মিস হয়ে গেছে। এই এক্সামটা তোমার নেক্সট আজকে কি বার করবে? আচ্ছা, 4 তারিখের পর, 4 তারিখ পর্যন্ত আমি ব্যস্ত থাকবো। 4 তারিখের পরই এটার এক্সামটা হবে। চাপের বিভিন্ন এককের মধ্যে কি তোমার সম্পর্ক। এখন একটু দেখো, এটা হচ্ছে 1 এটিএম। এটিএম মানে কি? অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ারকে শর্টকাটে কি বলে? এটিএম। ইকুয়াল টু 1.01, এটা হচ্ছে ব্যারোমিটার। ব্যারোমিটারকে শর্টকাটে কি বলে? বার, এতবার। হ্যাঁ, এটা ইকুয়াল টু 101.325, এটা হচ্ছে কিলো প্যাসকেল। এটা কি? কিলো প্যাসকেল। এটাকে যদি কিলো প্যাসকেলকে যদি প্যাসকেলে কনভার্ট করতে চাই, তাহলে এটাকে 1000 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। এটাকে যদি 1000 দ্বারা যদি মাল্টিপ্লাই করি, তাহলে এটার ফর্মটা হবে 101.325, এটা হচ্ছে প্যাসকেল। এটা ইকুয়াল টু 101.325, এটা কি? নিউটন পার কি? মিটার স্কয়ার। এন মানে নিউটন, এম মানে মিটার, এটা স্কয়ার। তাহলে তুমি বলতে পারো প্যাসকেল আর নিউটন পার মিটার স্কয়ারের মধ্যে সম্পর্ক কি? এটা আর এটা সিমিলার, কাটাকাটি যদি যায়, তাহলে 1 প্যাসকেল ইকুয়াল টু কি? 1 নিউটন পার মিটার স্কয়ার। কথা বুঝছো কিনা? আমাদের ক্যালকুলেশনে আসবে সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার, যেটা পরিবেশ রসায়ন যে অংশটা আছে, ওই অংশে আমাদের এখানে কিছু আলোচনা থাকবে। এটা ইকুয়াল টু 760, এটা মিলিমিটার অফ মার্কারি। এগুলো পরে কিভাবে? মিলিমিটার ব্র্যাকেট যেটা আছে সেখানে পড়তে হয় অফ, তারপর ইঞ্চি মানে কি? মার্কারি। কথা বুঝছো? এত মিলিমিটার অফ কি? মার্কারি। মিলিমিটারকে আমরা যদি সেন্টিমিটারে কনভার্ট করতে চাই, তখন এই ভ্যালুটাকে আমরা 10 দ্বারা ডিভাইড করতে হয়। মিলিমিটার থেকে সেন্টিমিটারে গেলে 10 দ্বারা কি করতে হয়? ডিভাইড। সেন্টিমিটার থেকে মিলিমিটারে আসতে 10 দ্বারা কি করতে হয়? মাল্টিপ্লাই করতে হয়। এটাকে যদি 10 দ্বারা ডিভাইড করি, তখন হয় কি? 76 সেন্টিমিটার। তোমার কি হবে? এত সেন্টিমিটার অফ কি? মার্কারি। এটা ইকুয়াল টু আমরা ব্যবহার করি 76, এটা কি? 13.6 ইনটু 981, এটা কি? ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। এই ভ্যালুটা গুণ করলে এটাকে আমি এভাবেই মনে রাখি এবং স্টুডেন্টকে এভাবেই লেখে। আমরা এটাকে এভাবেই লেখি। আমরা জানি কিন্তু ফিজিক্সের একটা ফর্মুলা জানি, P H rho G। এই 76 এই ভ্যালুটা হচ্ছে H এর মান, 13.6 এটা হচ্ছে রো ঘনত্বের মান, পারদের ঘনত্ব। এটা আমরা ঘনত্বকে রিপ্রেজেন্ট করি ডি, ডেনসিটি, অথবা কি দ্বারা? রো দ্বারা। ফিজিক্স কি দ্বারা রিপ্রেজেন্ট করে? রো। কেমিস্ট্রি কি দ্বারা রিপ্রেজেন্ট করে? ডি। আর এটার ভ্যালুটা হচ্ছে জি এর মান। এখন তুমি বলবা জি এর মান তো 9.8, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। মিটার পার কি? সেকেন্ড স্কয়ারে। হ্যাঁ, এটা হচ্ছে জি এর মান। আর এটা 981, এটা হচ্ছে কি? তোমার সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা যদি 9.8 এই ভ্যালুটাকে আমি যদি মিটার পার সেকেন্ড স্কয়ার, এটাই তো জি এর ভ্যালু। এটা কি এক এক জায়গায় এক এক রকম, আমরা জানি অভিকর্ষ স্তরের ভ্যালুটা। আমরা যদি এটাকে সেন্টিমিটারে যদি কনভার্ট করি, এটাকে 100 দ্বারা মাল্টিপ্লাই করতে হয়, তখন এটা মিটার থাকে, এটা কি হয়ে যায়? সেন্টিমিটার। আমরা ফিজিক্সের P H rho G, এটার অ্যাপ্লিকেশনটা আমরা দেখাবো, কিন্তু এই চ্যাপ্টার না, এটা হচ্ছে সেকেন্ড পেপারে প্রথম চ্যাপ্টার, এটা দেখাবো।
একটু ওয়েট করতে হবে। তার মানে হচ্ছে যে তোমার এই ভ্যালুগুলো তোমার মনে রাখতে হবে, যে 1 atm সমান সমান এত ব্যারোমিটার, 1 atm সমান সমান এত কিলো প্যাসকেল, এত তোমার ইকুয়াল টু কি এত প্যাসকেল, এত নিউটন পার মিটার স্কয়ার। তার মানে যেটা তুমি 3-4 বার তুমি দেখে দেখে লেখো তোমার মনে থাকবে। যারা একবারে গান্দা, হ্যাঁ একবারে পচা আম পচা দেখছো তো যেগুলো ফলাই দেয়, সেই রকম পচা, হ্যাঁ যদি হয় তারাও 3-4 বার লিখলে দেখবে এটা পারবে। বাট তুমি 3-4 বার লেখার মেন্টালিটি নেই। তোমার মেন্টালিটি হচ্ছে কি এক্সাম হলে অন্যেরটা দেখা, অন্যের অন্যের কপিটা কি করা বলতো, তোমার চুরি করা। তাহলে তোমার কি হবে, টিচার তোমাকে বকা দেবে, সেই জিনিসগুলো তোমার কি মানে রিসিভ করার জন্য তোমাকে তৈরি থাকতে হবে। সেগুলো মানে মাস কি জঘন্য টাইপের, হ্যাঁ। তার চেয়ে তুমি 3-4 বার বাসার মতো লেখো, এটা হচ্ছে তোমার কেরিয়ার, তোমার লাইফে সারা জীবন থাকবে এডুকেশনটা, হ্যাঁ। আর যদি তুমি যদি চুরি করো, এখানে তুমি চুরি করো এক্সাম হলে আমাদের ক্যাম্প পাবলিক গুলো এগুলো চুরি করার কোনো সুযোগ নাই, হ্যাঁ। একবারে মানে তোমার একদম ওয়ালে লটকাই ফেলে। এবং ভালো কলেজগুলো যেগুলো আছে একটা তোমার কি তোমার চুরি করার একটা মার্কও তুমি চুরি করতে পারবে না, যে একটু দেখবা। মানে তোমার ক্লাস নেওয়ার সময় টিচারদের এনভায়রনমেন্ট অনেক ভালো, স্যাররা খুবই ভালো, কিন্তু এক্সাম হলে ডিউটিতে, হ্যাঁ খুবই জঘন্য টাইপের, হ্যাঁ মনে হয় যেন হিংস্র, এরকম ভিলেন, এরকম মনে হয়। ওকে, এ পর্যন্ত উঠে নাও, কারো কোনো ডাউট থাকলে বলো। আমরা এখানে কিছু 9-10 এর কিছু ম্যাথ করব, হ্যাঁ। কেন আমরা 9-10 এর ম্যাথ করব, কারণ এগুলো এমসিকিউ তে আসে, এগুলো ক্রিয়েটিভ আসে না, বাট এমসিকিউ তে আসে এবং একই সাথে এডমিশন টেস্টও আসে। এইখানে অল্প কিছু আমরা একটু নক করে যাব, হ্যাঁ। এটা হচ্ছে গাণিতিক সমস্যা সম্পর্কিত লাস্টেরটা আবার হচ্ছে এটা, মানে এটা কি চাপ, চাপ মানে কি পি, পি মানে কি পি ইকুয়াল টু আমরা জানি কি ফিজিক্সে আমরা জানি কি পি ইকুয়াল টু এইচ রো জি, এই লাগবে। এখানে এইচ মানে হচ্ছে উচ্চতা, কার উচ্চতা, এখানে একটা পারদের মাধ্যমে এটা রিপ্রেজেন্ট করে পারদের উচ্চতা, হ্যাঁ। রো হচ্ছে পারদের ঘনত্ব, এই এক্সপেরিমেন্টটা আমি দেখাবো কিন্তু এই অংশে না, তো এই কারণে আমি দেখাবো না, যেটা যে অংশে সেই অংশে আমি দেখাবো। এইচ মানে হচ্ছে কি তোমার উচ্চতা, কার উচ্চতা, পারদের উচ্চতা। এইচটা কার, হাইটটা কার, পারদের। রো মানে কি ঘনত্ব, কার ঘনত্ব, পারদের। জি মানে কি অভিকর্ষ স্তর, এটা কোন ইউনিটে, সেন্টিমিটার ইউনিটে, ক্লিয়ার। এটা আমরা মিটার ইউনিটে কি তোমার 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, সেন্টিমিটারে কি হবে 981, কারণ কি জি এর তো বিভিন্ন ইউনিট, জি এর ভ্যালুটা কি তোমার বিভিন্ন, এই কারণে আমরা এখানে ব্যবহার করি কত 981 ব্যবহার করি। এটা হচ্ছে এটা। তুমি একটু দেখো এখানে গাণিতিক সমস্যা সম্পর্কিত তথ্য, এটা 9 এর জন্য সম্পর্কিত তথ্য, গাণিতিক সমস্যা সম্পর্কিত। আমি যদি তোমাকে স্ট্যান্ডার্ড যদি সংখ্যা বলি, যে আসলে স্ট্যান্ডার্ড সংখ্যা, আমরা ক্যালকুলেশনটা সহজ করার জন্য একটু টেকনিক অ্যাপ্লাই করব আর কিছু না, সে তাহলে তুমি বুঝবা যে 6.023 10 টু দি পাওয়ার কত 23, এটা হচ্ছে কি তোমার সংখ্যা। তুমি একটু দেখো, আমি যদি তোমাকে বলি স্ট্যান্ডার্ড মোল সংখ্যা, স্ট্যান্ডার্ড মোল সংখ্যা, তাহলে তুমি বুঝবা এটা হচ্ছে 1 মোল কে ইন্ডিকেট করা হচ্ছে। আমি যদি বলি স্ট্যান্ডার্ড মোল সংখ্যার ভ্যালু কত, তখন তুমি অলওয়েজ বলবা কত 1 মোল। স্ট্যান্ডার্ড সংখ্যা বলতে এখানে কি এই বিগ নাম্বারকে ইন্ডিকেট করে। আমি যদি বলি স্ট্যান্ডার্ড আয়তন, তাহলে দুটো আয়তন ইন্ডিকেট করে। একটা হচ্ছে কি তোমার স্ট্যান্ডার্ড আয়তন কি 2/22.4 লিটার, আর এটা কত 24 কত 78 কত 9। যদি তোমার কি এসটিপি কন্ডিশন থাকে তাহলে এই আয়তনটা ফলো করতে হবে, আর এসটিপি কন্ডিশন যদি থাকে তাহলে তোমাকে এই আয়তনটা তোমাকে কি করতে হবে, ফলো করতে হবে। এই তোমার কি এত লিটার, এটা ফলো করতে হবে। আসলে তুমি কোনটা ফলো করবা সেটা তোমাকে কোশ্চেন বলে দেবে। আমি যদি বলি স্ট্যান্ডার্ড ভর,
এটা যদি বলি, এটা সংখ্যা মানে অণুর সংখ্যা। এটাকে আরো ক্লিয়ার করি না, অণু বলতে পারে অথবা পরমাণু বলতে পারে, পরমাণুর সংখ্যা যদি থাকে কোশ্চেনে, তাহলে এই নাম্বারের সাথে করবে। স্ট্যান্ডার্ড ভর এটা হচ্ছে মোলার ভর। এখন তোমার মোলার ভর কয়টা? দুটো। আমরা একটা ম্যাথ করার ক্ষেত্রে এটা খুব ইজিলি আমরা বুঝতে পারবো যে এটা কখন কোন ক্ষেত্রে ব্যবহার করা হবে। যে মোলার ভর যদি হয়, তাহলে মোলার ভরটা হতে পারে কি গ্রাম পারমাণবিক ভর। এটা কি গ্রাম পারমাণবিক ভর, এটা হচ্ছে মোলার ভর। আর এটা কি বলতো? গ্রাম আণবিক ভর। এটা কি গ্রাম আণবিক ভর। আসলে তুমি কোনটা ব্যবহার করবে সেটা হবে যে পদার্থে তুমি ক্যালকুলেশন করতে যাবা কোশ্চেনে, সেই পদার্থকে তোমার ফলো করতে হবে। পদার্থটা কি পরমাণু ফর্মে আছে, তাহলে তার মোলার ভর হিসাব করতে হবে কি গ্রাম পারমাণবিক ভর। আর যদি অণু ফর্মে থাকে তাহলে তার হিসাব করতে হবে কি গ্রাম আণবিক ভর। এটার অ্যাপ্লিকেশনটা আমরা ম্যাথের সাহায্যে দেখো। প্রথমে একবারে নরমাল একটা ম্যাথ দেখো, তারপর ধীরে ধীরে একটু কমপ্লেক্সে যাবো। তাই আগে একটু দেখে নাও। ওকে, তুমি একটু দেখো এটার সাথে একটা লাইন আমি লিখে দিই। আমি একবারে সহজ ম্যাথ দিয়ে স্টার্ট করব। হ্যাঁ, যাতে আমি মানে ম্যাথগুলো একটু সহজে বুঝাতে পারি। এটার মানে থিওরিটা হচ্ছে স্ট্যান্ডার্ড মানের সাথে স্ট্যান্ডার্ড মান লিখে গাণিতিক হিসাব শুরু করতে হবে। গাণিতিক হিসাব শুরু করতে হবে। এই লাইনটা দ্বারা কি বোঝাচ্ছে আমরা এখন ম্যাথটা করলেই বুঝতে পারবো। আমরা যদি একটা ম্যাথে যাই, ধরে নাও এটা হচ্ছে ম্যাথে যাই, মনে করো 12 গ্রাম H2O তে অনেক আগে করছি তো বাচ্চারা, হ্যাঁ অনেক সময় ভুলে যায়, এই কারণে আমরা ছোট থেকে শুরু করলাম। H2O তে অণুর সংখ্যা নির্ণয় করো। অণুর সংখ্যা নির্ণয় করো। তুমি দেখো এখানে এই লাইনে দুটো জিনিস আছে স্ট্যান্ডার্ড, একটা আছে সংখ্যা আর একটা আছে কি গ্রাম, মানে গ্রাম কিসের একক? ভরের। তার মানে এখানে দুটো জিনিসের সাথে সম্পর্ক, একটা হচ্ছে ভরের সাথে, এটা হচ্ছে ভরের সাথে, এটা ভরের একক, আর এটা হচ্ছে সংখ্যার সাথে। তাহলে স্ট্যান্ডার্ড ভর কত? এখানে পদার্থ কোনটা? H2, এটা কোন ফর্মে আছে? অণু ফর্মে। তাহলে তার স্ট্যান্ডার্ড ভর কত দেওয়া আছে বলতো? 18। তার আণবিক ভর কত? 18। তার মানে কত? 18 গ্রাম। আমি বলি এটা কি তোমার দুটো জিনিস থাকবে অলওয়েজ। স্ট্যান্ডার্ড মান এখানে কয়টা থাকবে? অলওয়েজ দুইটা। এখানে আছে কি তোমার ভর, যেহেতু গ্রামে কে দেওয়া, গ্রামের একক কি তোমার? গ্রাম কিসের একক? ভরের একক। এখানে কি সংখ্যা। তাহলে তোমার প্রথমে কি করতে হবে? স্ট্যান্ডার্ড ভরটা লিখতে হবে। কার? এখানে যে পদার্থ থাকবে। এখানে H2 এটা অণু ফর্মে আছে, তাহলে স্ট্যান্ডার্ড ভর কত? গ্রাম আণবিক ভর কত? 18। আর এখানে অণুর সংখ্যা কত? 6.023। আমি বলছি স্ট্যান্ডার্ড মান দিয়ে স্ট্যান্ডার্ড, তাহলে এখানে স্ট্যান্ডার্ড ভর কত? 18 গ্রাম। এখানে স্ট্যান্ডার্ড সংখ্যা কত? ভাগ কয়টা? 6.023 10^23। তাহলে কি 1 গ্রামে কতটা? 1 গ্রামে কত?
তাহলে এখানে কি তোমার কোশ্চেনে বলছে কি 12 গ্রামের জন্য, তাহলে 12 গ্রামে কয়টা থাকবে? 12 গ্রামে এখানে হবে 18, এটা 18 6.023 10 টু দি পাওয়ার 23 ইনটু কত 12। তাহলে এটাই হবে কি তোমার অ্যানসার, যা আসবে এটাই হবে কি তোমার অ্যানসার। কল আসছিল বেটা, ভালো নেট ব্যবহার করি তারপর ডিস্টার্ব দিলে কি করব? আচ্ছা একটু ওয়েট করো, কি হইছে এনে? ঠিক হবে ঠিক হবে, এই যে অনেক সময় কল চলে আসলে এই সমস্যাটা হয়। হ্যাঁ, কল চলে আসছিল। ওকে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখছি দেখছি। হ্যাঁ, আচ্ছা এখানে বলছি ইউনিট, এটা ডাইন পার চাপের অনেক ইউনিট। কোন কোন ইউনিট বলছি? এটিএম চাপের ইউনিট, ব্যারোমিটার এটাও চাপের ইউনিট, তোমার এখানে কিলো প্যাসকেল এটাও চাপের ইউনিট, ডাইন পার সেন্টিমিটার স্কয়ার এটাও তোমার কি চাপের ইউনিট, হ্যাঁ, নিউটন পার মিটার স্কয়ার এটাও তোমার চাপের ইউনিট, মিলিমিটার অফ মার্কারি এটাও চাপের ইউনিট, সেন্টিমিটার অফ মার্কারি চাপের ইউনিট। অর্থাৎ ওখানে যতগুলো ইউনিট লিখছি সবগুলোই চাপের ইউনিট। ওখানে একটা এটিএম এর সাথে অ্যাটমোস্ফিয়ারের সাথে আর ব্যারোমিটার একটা ইউনিটের সাথে আরেকটা ইউনিটের সম্পর্ক। যেমন মিলিমিটার লিটারের মধ্যে যেমন কি এটা মিলিলিটার, লিটার, তারপর হচ্ছে সেন্টিমিটার কিউব, সিসি, এগুলো সবই আয়তনের কোড। তখন একটার সাথে আরেকটার সম্পর্ক দেখানো হয়েছে, আর কিছু না। ওকে, ওকে নিশাত তাসনিম, থ্যাংক ইউ বলার জন্য। ওকে, তোমার তো এখানে তো কোনো ডাউট নাই, একটু কমেন্টসে বলো, এখানে তো কারো কোনো ডাউট থাকার কথা না, এখানে কি ডাউট আছে? একটু বলো, আজকে লেকচারটি তোমার 9 থেকে 20 লেকচার, এরপর আর ওই লেকচার দিয়ে হবে না। হ্যাঁ, এই কারণে মজার মজার পড়া শিখে নাও, পরবর্তীতে আমাদের পড়াগুলো মানে হায়ার লেভেলের পড়ার দিকে টাইপের হবে। আচ্ছা ঠিক আছে, এখানে কি তোমার মানে এই পর্যন্ত কি তুমি বুঝতে পারছো কিনা? আমার কথাগুলো কি বুঝতে পারছো নাকি রিপিট করতে হবে কোনটা? এটা কি 1 ঘন্টা 30 মিনিট হয়ে গেছে না? এটা কি 4.01533 ইনটু 10 টু দি পাওয়ার কত 23 এতটা। ঠিক আছে, আজকে তোমার লেকচার এ পর্যন্তই হবে। হ্যাঁ, কারণ এর পরের ম্যাথ গুলো করতে অনেক টাইম লেগে যাবে। হ্যাঁ, টাইম ওভার হয়ে যাবে, কারণ 9টার সময় অনেকেরই লেকচার আছে। হ্যাঁ, আমাদের মঙ্গলবার যদিও তোমার কোনো কারণে আমাদের একটা মানে টিচারদের একটা পার্টি আছে বিএপি একজনের সাথে, এই কারণে মঙ্গলবার হয়তোবা তোমার ওই পড়াটা হয়তোবা আগে একটা দিন, হয়তোবা তোমার একটা দিনের জন্য দুপুর হয়তোবা দুইটাও দিতে পারি, যাতে এই টাইমে কেউ পড়ায় না, অথবা লাঞ্চ করে। অনেক টিচার হয়তো পড়ায়, যদি এরকম হয়, যদি হয় আমি টাইমটা জানাই দেবো, তখন তোমার দুইটা লেকচারটা নিতে হবে, তাহলে লেকচার মিস হবে। এখন লেকচার মিস করার কোনো সুযোগ নেই, কারণ এখন ক্লাস হবে আর এক্সাম নিয়ে নেবে। হ্যাঁ, তখন তোমার ভিতরে মানে কনফিডেন্স লেভেলটা অনেক ডাউন হয়ে যায়, মনে হয় পারি না, পারতেছি না, এই ধরনের একটা কাজ করবে। অন্তত পক্ষে দেখবা সিলেবাস শেষ, প্র্যাকটিস করতে তারপর পাস করতে পারতেছ না। বুঝতে বুঝছো? এটা প্রথম দিকে এই ঘটনাগুলো ঘটে, প্রথম দিক না, একদম টেস্ট পর্যন্ত এই ঘটনাগুলো ঘটে। টেস্টের পর তোমার রেজাল্ট আস্তে আস্তে আপগ্রেড হতে থাকে। কিন্তু কাদের ভালো করবে? যারা কন্টিনিউয়াসলি কি পড়ার সাথে লেগে থাকে, তারা প্রথম দিকেই রেজাল্ট ভালো করবে। আর যারা একটু মানে কি এলোমেলো, তাদের পড়াটা কিন্তু এরকম হবে না। তাহলে আজকে এই পর্যন্ত আমাদের মঙ্গলবারের লেকচারটা অবশ্যই, সেটা যদি প্রোগ্রাম না থাকে তাহলে তো আমাদের ঠিক টাইমে, আর যদি প্রোগ্রাম থাকে হয়তো বা 1টা বা 2টা এটা নিয়ে বাই বাই।
মেনু কি দেবে না